আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত বছরের জুলাই মুভমেন্ট যখন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার যে আন্দোলন বৈষম্য বিরোধী ব্যানারে করা হয়েছিল, সারা দেশব্যাপী সেই আন্দোলনের যে দাবানল ছিল, সেই আন্দোলনের যে আগুন ছিল, সেই আগুনে উত্তপ্ত ছিল আমাদের বাংলাদেশ, আমাদের সকল একেবারে ইউনিয়ন থেকে শুরু করে এই রাজধানী শহর ঢাকা পর্যন্ত। তো সেই উত্তাপ ছড়িয়েছে সকল শ্রেণী, সকল পেশার, সকল মানুষের গায়ে। এমনকি তবে সবচেয়ে বেশি সেই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল আন্দোলনকারীরা এবং পুলিশ। এই আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং আন্দোলনকারীরা, তারা জুলাইয়ের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত মুখোমুখি অবস্থানেই ছিল। এবং এই যে আজকের প্রায় ধারাবাহিকভাবে যে এই আন্দোলন চলেছে এবং পুলিশ আন্দোলন দমন নিয়ন্ত্রণ করার জন্য এমন কোনো কর্মকাণ্ড নাই যেটা করেনি। সর্বশেষ গুলিও চালিয়েছে এবং আপনারা জানেন যে তাতে বহু মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। আমার আলোচনাটা আসলে সেই বিষয়টি নয়। আমার আলোচনাটার বিষয় হচ্ছে যে আজকের পুলিশ নিয়ে, আসলে পুলিশ বর্তমানে কি অবস্থায় রয়েছে। আপনারা জানেন যে সেই আন্দোলনের 5 আগস্টে আওয়ামী লীগের পতনের পর পুলিশের স্থাপনায় সবচেয়ে বেশি হামলা হয়েছে। বিক্ষুব্ধ মানুষ পুলিশের স্থাপনাগুলোতেই বেশি হামলা চালিয়েছিল এবং তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। থানার এবং পুলিশের প্রায় 44-46 জনের মতো নিহতের ঘটনাও ঘটেছে। তারপর আওয়ামী লীগ সরকারের পতন হলো, পুলিশের রদবদল হলো এবং যারা আন্দোলনকারীদের হত্যার সঙ্গে জড়িত ছিল এমন 54 জন, প্রায় আজকে 2 জনকে আরও ধরেছে গত 2-3 দিনে, তাদের নিয়ে প্রায় 56 জন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে, সাবেক বর্তমান মিলিয়ে। তারপরে পুলিশের ব্যাপক রদবদল হয়েছে। এক মেট্রোপলিটন থেকে আর এক মেট্রোপলিটনে নেওয়া হয়েছে। ঢাকার পুলিশদেরকে সবাইকে বের করে জেলা, মফস্বল, উপজেলা, থানা থেকে পুলিশ ডিএমপিতে আনা হয়েছে। ডিএমপিতে সকল পুলিশই নতুন মুখ প্রায়। এবং আপনারা জানেন, তবে 5 আগস্ট কিন্তু আসলে আন্দোলনটা পুলিশের কাছে শেষ হয়নি। গত বছরের 16 জুলাই থেকে যে আন্দোলন পুলিশ দমনের জন্য, নিয়ন্ত্রণের জন্য মাঠে ছিল, সেই পুলিশ এই সরকার আসার পর বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে ঢাকাতে যারা প্রতিদিনই কোনো না কোনো আন্দোলনের ঘটনা ঘটেছে এবং সেগুলো নিয়ন্ত্রণে, সেগুলো দমনে টানা নির্ঘুম রাত কাটাচ্ছে পুলিশ। দিনে আন্দোলন, রাতে আন্দোলন, সকালে আন্দোলন। গত 7 মাসে প্রায় 179টি আন্দোলনের ঘটনা ঢাকাতে ঘটেছে। একদিনে 17টি পক্ষ রাজধানীতে আন্দোলন করেছে। একদিনে 17টি পক্ষ ঢাকাতে আন্দোলন করেছে এবং সেগুলো পুলিশ নিয়ন্ত্রণ করেছে। আপনারা জানেন যে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি যেটাকে হিসেবে আপনারা চিনেন, ঢাকাতে 32,000 পুলিশ কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ কনস্টেবল থেকে আপনার কমিশনার পর্যন্ত 32,000 পুলিশ সদস্য কর্মরত রয়েছে। এই টানা আন্দোলনের মধ্যে, বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলনের মধ্যে, অর্থাৎ জুলাই মুভমেন্ট তো আন্দোলন বড় ধকল গিয়েছে, পুলিশ একটি ট্রমার মধ্যে রয়েছে। তারপরে সহিংসতার ঘটনা, সেই আন্দোলন শেষ না হতেই 5 আগস্টের পরে যখন এই সরকার গঠন হলো, তারপর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ঢাকাতেই 179টি আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে দমনের জন্য পুলিশ রাত দিন টানা রাস্তায় থাকতে হচ্ছে। যেসব ফোর্সরা, আপনারা জানেন যে কনস্টেবল, এসআই, ইন্সপেক্টর, এসি, এডিসি, ডিসি, জয়েন্ট কমিশনার সবাইকে আপনার একযোগে মাঠে থাকতে হচ্ছে। প্রেস ক্লাবে প্রতিদিন 4-5টা আন্দোলন হয়, শাহবাগে 4-5টা গ্রুপ বসে যায়। এই যে ক্লান্তিহীন পুলিশের যে ডিউটি, ক্লান্তিহীনভাবে কনস্টেবলরা বিভিন্ন পিএমও, যে আপনার পাবলিক ম্যানেজমেন্ট যে অর্ডার, যেখানে পুলিশের ফোর্স থাকেন যারা,
তাদেরকে সকালে বিকালে আপনারা দেখবেন যে বিভিন্ন বাসে করে যেখানে আন্দোলন হয় সেখানে তারা ছুটছেন, বিভিন্ন ধরনের প্রতিরোধক পোশাক পরে, ইউনিফর্ম পরে এই গরমের রোদে তারা ডিউটি করছে। সে টানা 8 মাস ধরে আপনি ভাবতে পারেন যে পুলিশের ছুটি ছাটা কিন্তু বন্ধ রয়েছিল এক রকমের এই আন্দোলনের কারণে। এমনকি ঈদে, কোরবানিতে, এই বিশেষ দিনের কারণেও পুলিশের ছুটি ছাটা বন্ধ করে দেওয়া হয়। তো এক হচ্ছে আপনার এই আন্দোলন, ছুটি ছাটা বন্ধ, তারপরে হচ্ছে যে সহিংস ঘটনা আসলে কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নাই। এর মধ্যে পুলিশ ডিএমপিতে যেসব পুলিশ সদস্য কর্মরত রয়েছেন, অর্থাৎ কনস্টেবল থেকে এসআই এবং এএসআই, তারা আসলে মাঠে যে মব হয়, যখন আন্দোলন হয়, আপনারা যাদেরকে দেখেন যে লাঠিচার্জ করে বা দাওয়া দেয়, তারা তো এই পদের লোকই, কনস্টেবল, এএসআই এবং এসআই। তারা সামনে পড়েন এবং তারা ওই আন্দোলন দমনের জন্য কাজ করে। তারা এই ক্লান্তিহীনভাবে এই কাজটা করে যাচ্ছে। এতে পুলিশের ভিতরে এক ধরনের শরীরের ক্লান্তি তো চলে এসেছে, মানসিকভাবেও পুলিশ অনেক উইক হয়ে পড়েছে। অর্থাৎ 5ই আগস্ট আন্দোলন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, এরপর ঝামেলা শেষ হয়নি। অর্থাৎ টানা পুলিশের ডিউটি করতেই হচ্ছে, করেই যাচ্ছে। এবং আপনারা জানেন যে পুলিশ একটি ডিসিপ্লিন ফোর্স। এখানে আপনি ডিউটি করবেন না, ডিউটি করবেন, আপনাকে কমান্ডারের কথা শুনতেই হবে, আপনাকে ঘটনাস্থলে যেতেই হবে এবং আপনাকে সেখানে ডিউটি পালন করতেই হবে। কারণ পুলিশের প্রতিটি জিনিস লিখিত আকারে থাকে, কোন ফোর্স কোথায় থাকে, কিভাবে থাকে, সব কিছু। তো পুলিশ এই ক্লান্তিহীনভাবে যে ডিউটি করছে, এতে আসলে ইম্প্যাক্টটা হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন, ঢাকা মহানগরে এক সময় পুলিশ সদস্যরা তদবির করে বদলি হয়ে ডিএমপিতে আসতেন। ডিএমপিতে ডিএমপির পুলিশের যত ইউনিট রয়েছে, ডিএমপি হচ্ছে সবচেয়ে আদিম ইউনিট। এই ইউনিটকে তারা গৌরবের ইউনিট মনে করে। এই ইউনিটে কাজ করার জন্য তারা তদবির এবং ফোন যার যেভাবে যে লাইন আছে সেভাবে তারা এখানে আসতো, ডিএমপিতে চাকরি করে, এটা একটা তাদের গৌরবের বিষয়। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে পুলিশের যে অধীনস্থ অর্থাৎ নিচের দিকে যে পদে যারা রয়েছেন, কনস্টেবল, এএসআই, এসআই, তারা এখন ঢাকা থেকে যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। অর্থাৎ ধারাবাহিক যে ডিউটি, ধারাবাহিক যে আন্দোলন, এই আন্দোলনটায় তাদের শরীরে এই ধকল আর নিতে পারছে না। হাজার আবেদন, 32,000 এই যে পুলিশ সদস্য ডিএমপিতে রয়েছে, সেখানে প্রতি মাসে হাজার আবেদন জমা হয় যে তারা ডিএমপি থেকে জেলা শহরে গিয়ে নিশ্চিন্তে চাকরিটা করতে চায়। শুধু এবং আপনারা জানলে অবাক হবেন, যখনই ঢাকাতে কোনো আন্দোলন হয়, এইসব কনস্টেবল, যেসব তরুণ বা যুবকদের আপনারা দেখেন, তারা তো বয়সে কম অনেক, তাদের পরিবার পরিজন ফোন দিয়ে তাদের সঙ্গে কান্নাকাটি করে যে, কারণ পরিবার তো জানে যে বড় একটি ঘটনা হলেই সে খবর পাচ্ছে ঢাকাতে যে তুমি আসলে কোথায় আছো, কিভাবে আছো। পরিবারেরও চাপ দিচ্ছে এসব পুলিশ সদস্যদেরকে যে ঢাকা ছাড়ো। এইসব ঘটনার কারণে পুলিশ একটি ক্লান্তিহীন জীবন চাচ্ছে। এই ক্লান্তিও, অর্থাৎ তারা যে ডিউটিটা করছে, যে আপনার প্রতিদিনই কোনো না কোনো ঝামেলার মধ্যে সে আছে, এই ঝামেলায় সে মানসিক ট্রমা পাচ্ছে। এবং সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে, পুলিশের সংখ্যা কম থেকে রিপ্লেসমেন্টটা আসলে ওভাবে করা সম্ভব হয় না। যে আজকের একজন ডিউটি করলো, সে আগামী 1 দিন বা 2 দিন একটা করে রোস্টারের মধ্যে থেকে তার আর ডিউটি করতে হচ্ছে না আগামী কালকের বা পরশু দিন। বিষয়টা এরকমের না, তাকে প্রতিদিনই কোথাও না কোথাও ডিউটি করতেই হচ্ছে। অর্থাৎ সে আজকের একটি ধকলের মধ্যে, আজকের একটি আন্দোলন সে দমন করলো বা আন্দোলন থেকে মবকে সে ঠেকিয়ে দিল, কিন্তু পরের দিন সেই ক্লান্ত শরীর নিয়ে তাকে আবার সে ডিউটিতে আসতে হয়। ঢাকাতে আসলে চাকরি করলে যে আহামরি তাদের ফ্যাসিলিটিস বেড়ে যায়, বিষয়টা কিন্তু তা নয়। ঢাকাতে আসলে যেসব পুলিশ কনস্টেবল বা এএসআই, এসআই চাকরি করে দেখা যাবে যে 2,000 বা 1,500 টাকা বাড়ি বেড়া তারা মূল বেতনের সঙ্গে বেশি পায়, এছাড়া অন্য কোনো কিছু তারা বেশি পায় না। তাহলে সে ডিএমপিতে আসলে কেন থাকবে?
আপনারা জানেন যে এই সংকটের কারণে পুলিশকে চাঙ্গা রাখার জন্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয়, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। পুলিশের এই জায়গাটিতে আসলে পুলিশ যে আন্দোলন, যে ঘটনাগুলো ঘটছে প্রতিদিন ঢাকাতে, এগুলো আসলে পুলিশের এই কারণে এই আন্দোলনের এই ঝুঁকি ঝামেলা থেকে বাঁচার জন্য তারা ডিএমপি যে গৌরবের একটি জায়গা, সেই গৌরবের জায়গাটা ভুলে এখন তারা ডিএমপি থেকে বের হয়ে যেতে চাচ্ছে, অর্থাৎ জেলাতে গিয়ে নিরিবিলি তার পরিবার পরিজনের সঙ্গে চাকরিটা করতে চাচ্ছে। এবং আপনারা জানেন যে এই বদলির আবেদনের মাত্রা এত বেড়েছে, এত সংখ্যা আবেদন পড়ছে বদলির জন্য, এই কারণে পুলিশ সদর দপ্তর থেকে গত ডিসেম্বর থেকে যারা আবেদন করেছিল ডিসেম্বর পর্যন্ত, তাদের আবেদনকে আপনার করেছে না, বিবেচনায় নেয়নি। 2 দফায় চিঠি দিয়ে পুলিশ সদর দপ্তর এটি ঘোষণা দিয়েছে। কারণ এত সংখ্যক লোকের আবেদন যদি নেওয়া হয়, যে তাহলে দেখা যাবে যে ডিএমপিতে জনবল সংকট হয়ে যাবে। তাই এই মুহূর্তে আসলে যাদেরকে 5 আগস্ট পর ঢাকাতে আনা হয়েছিল তারা এখন যেতে চাচ্ছে, তারা এখন যেতে চাচ্ছে, কিন্তু তাদের আসলে এখনই ডিএমপি ছাড়তে পারে না। কারণ যে রদবদলটা অলরেডি হয়েছে, সেটা এখন যদি আবার রদবদল করা হয় তাহলে দেখা যাবে যে পুলিশের যে ফোর্স, যে সংখ্যা, সে সংখ্যাটা ব্রেক হবে। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গা থেকে আসলে বের হওয়ার উপায়টা কি? বের হওয়ার উপায়টা হচ্ছে যে আন্দোলন যে মাত্রায় ঘটছে, সেটা আসলে সবারই বিবেচনা করা উচিত যে আসলে দেশটি এমনিতেই একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটকে আসলে উত্তরণের জন্য সবাইকে বিবেক বুদ্ধি রেখে আসলে এইসব আন্দোলনগুলো করা উচিত বলে আমি মনে করি। পুলিশ যদি প্রতিদিনই আন্দোলন আপনার এইসব নিয়ে থাকে, আন্দোলন মোকাবেলা, আন্দোলন দমন, তাহলে আসলে জেনারেল যে ক্রাইমগুলো হয়, জেনারেল যে অপরাধগুলো হচ্ছে, চুরি, ডাকাতি, ছিনতাই, সেদিকে কিন্তু আসলে মনোযোগ দিতে পারছে না, সেই মামলা তদন্ত করতে পারছে না। কারণ আজকের যদি দেখা যাচ্ছে যে শাহবাগে যে আন্দোলন হচ্ছে, শাহবাগের সকল পুলিশকে ওই আন্দোলন নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। সে অন্য একজনের যে মোবাইল চুরি হয়েছে, সেই মোবাইল চোরের পিছনে যে দৌড়াবে, সেই সময়টা সে দিতে পারছে না। অন্য বাড়িতে যে ডাকাতি হয়েছে, সেই মামলাটা সে তদন্ত করতে পারছে না। অন্য জায়গায় যে ছিনতাইয়ের ঘটনা ঘটছে, সেই ছিনতাইয়ের ঘটনা সে তদন্ত করতে পারছে না। অর্থাৎ আন্দোলনের কারণে পুলিশের ট্রেডিশনাল যে ক্রাইমগুলো তদন্ত করার কথা রয়েছে, সেই ট্রেডিশনাল ক্রাইমগুলো সে তদন্ত করতে পারছে না। এক হচ্ছে তার গত বছরের জুলাই থেকে ক্লান্তি ভর করেছে, এরপরে সহকর্মীদের নৃশংস মৃত্যুর ঘটনাগুলো তারা দেখেছে, এবং আগুন জ্বালা পোড়াও, সেই সব ঘটনাগুলো দেখে, এবং আপনারা কি মনে করেন যে যেসব পুলিশ গুলি চালিয়েছিল, তারা এই গুলি চালিয়ে কি আসলে ট্রমার মধ্যে যায়নি? যারা গুলি চালিয়েছে তারাও ট্রমার মধ্যে আছে। একজন মানুষকে হত্যা করা আপনি কি ভাবছেন? যেটা খুবই স্বাভাবিক ঘটনা। এইসব টোটাল ঘটনাগুলো নিয়ে আসলে পুলিশ একটা ট্রমাটাইজের মধ্যে রয়েছে। তার মধ্যে আবার এই ধারাবাহিক যে আন্দোলন সংগ্রাম চলছে, সেই আন্দোলন সংগ্রামগুলো দমন করতে গিয়ে এখন পুলিশ আসলে নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই। বিষয়টা হচ্ছে এরকম, ডিএমপিতে যারা চাকরি করে, আমরা যারা সাংবাদিকতা করি, তারা আসলে পুলিশের সঙ্গে দেখা যাচ্ছে যে ঘনিষ্ঠভাবে মিশি, এবং তাদের দুঃখ কষ্টের কথাগুলো আসলে আমরা শুনি। অনেক কনস্টেবল রয়েছেন যে যারা একটানা ইউনিফর্ম পরিবর্তন করারও সময় পায় না আন্দোলনের সময়, একটানা 4-5 দিন 6 দিন আপনার রাস্তায় দাঁড়িয়ে খেয়েছে, রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেছে, তারা এখনও সেই একই কাজ করে যাচ্ছে। আশা করব যে এই সংকটকালীন সময় থাকবে না, এক সময় সকল মানুষ, শ্রেণী পেশা, পুলিশ সবার সুদিন আসবে এবং সবার মঙ্গল হোক। আজকের এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।